এরশাদ শাসক হিসাবে অবশ্যই দুই নেতৃত্বে বেটার ছিল, এটা আমি প্রমাণ করে দিতে পারি যে কোনো বিষয়ে আলোচনা করে। শাসক হিসাবে ইভেন এখনো তার যে ভিশন আছে, বাংলাদেশে একমাত্র এরশাদকে আপনি দেখবেন সে প্রাদেশিক সরকারের কথা বলে। প্রাদেশিক সরকার মানে হচ্ছে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট। আপনি দেখেন পৃথিবীতে ছোট ছোট দেশগুলা, সুইজারল্যান্ড, বেলজিয়ামের মতো রাষ্ট্র ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টে চলে গেছে। এরশাদ সাহেবের প্রসঙ্গটা আসছে, দেখেন আমার কাছে পুরো জিনিসটা সার্কাস ছাড়া কিছু মনে হয় না, এক ধরনের নিম্ন স্তরে ফাজলামি ছাড়া কিছু মনে হয় না। কারণ এরশাদকে আমি মনে করি এরশাদকে বাংলাদেশে পলিটিক্স করতে দেওয়া হয় না। হ্যাঁ, এরশাদকে আমরা অনেক সমালোচনা করি। এরশাদকে সমালোচনা, এই জাতির যেসব অসুস্থ ফ্যাশন আছে তার মধ্যে একটা হচ্ছে এরশাদের সমালোচনা। এরশাদের মতো খারাপ কিছু না, এরশাদ একবার এক কথা বলে আরেকবার এক কথা বলে, বাট কোনো মানুষ কিন্তু বোঝার চেষ্টা করে না যে এরশাদ ইজ নট এ ফ্রি ম্যান। এরশাদ হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বন্দী মানুষদের একজন। তাকে অনেকগুলা মামলার জালে আটকানো, উনি অনেকগুলো মামলা জালে আটকানো, এবং এমন সব মামলা যেখানে ওনার মৃত্যু পর্যন্ত ওনার জেলেও থাকতে হতে পারে, এমনকি মৃত্যুদণ্ড হতে পারে। এবং এত ভয়াবহ একটা কি প্রচন্ড ভাবে তাকে আটকে রেখে, তার একটা বড় প্রমাণ হচ্ছে এরশাদের জেল মঞ্জুর হত্যা মামলা যে রায়, যে এটা আপিল শুনানি হয়ে গেছে। আপনি খুবই অস্বাভাবিক ঘটনা, আজকে বোধহয় 2-3 বছর হয়ে গেছে শুনানি হয়ে গেছে, রায় হচ্ছে না। তার মানে তার উপর ঝুলিয়ে রাখা হয়েছে যে এরশাদ একটু এদিক সেদিক গেলেই তার জন্য খুব খারাপ পরিস্থিতি হতে পারে, না হলে কেন ঝুলে থাকবে এত বছর, ঠিক না? আমি জানি না এটা কেন, মানে ঠিক কার কি রোল আছে, বাট ঝুলে আছে, এটা একটা অস্বাভাবিক ঘটনা, স্বাভাবিক ঘটনা না। এরশাদের বিরুদ্ধে আরো অনেক ধরনের মামলা আছে। হ্যাঁ, এরশাদের জীবনে অনেকগুলা, সবচেয়ে বড় ট্র্যাজেডি যেটা রাজনৈতিক জীবনে, সেটা হচ্ছে এরশাদ কিন্তু জনভিত্তি অর্জন করেছিল, কিছুটা হলেও করেছিল। এরশাদ, আমি মনে করি, আজকে আমি বিশ্বাস করি এরশাদের ক্ষমতা আরোহণটা অত্যন্ত আপত্তিকর ছিল, অত্যন্ত বেআইনি ছিল এবং অত্যন্ত অসমর্থনীয় ছিল। কিন্তু এরশাদ শাসক হিসাবে অবশ্যই দুই নেতৃত্বে বেটার ছিল, এটা আমি প্রমাণ করে দিতে পারি যে কোনো বিষয়ে আলোচনা করে। শাসক হিসাবে ইভেন এখনো তার যে ভিশন আছে, বাংলাদেশে একমাত্র এরশাদকে আপনি দেখবেন সে প্রাদেশিক সরকারের কথা বলে। প্রাদেশিক সরকার মানে হচ্ছে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট। আপনি দেখেন পৃথিবীতে ছোট ছোট দেশগুলা, সুইজারল্যান্ড, বেলজিয়ামের মতো রাষ্ট্র ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টে চলে গেছে। নেপাল ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে যাওয়া শুরু করেছে। উপমহাদেশের প্রত্যেকটা দেশে ফেডারেল ফর্ম অফ দিকে যাওয়া শুরু করেছে, এক্সেপ্ট ভুটান আর মালদ্বীপ। কেন ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট? যখন ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট হয় তখন ক্ষমতা ডিসেন্ট্রালাইজড হয়। আমাদের এখানে কোনোদিন কোন রাজনৈতিক ডিবেটে এই প্রসঙ্গই আসে না। বাংলাদেশে এখন আর ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট চালানো দরকার না, এখানে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট দরকার। কারণ আমাদের নেতা নেত্রীরা এত পাওয়ারফুল, ওনারা এত বড় স্বৈর শাসক হয়ে যান, এবং আমাদের সেক্রেটারিয়েট এবং আমাদের কিছু কিছু ভবনে এত বেশি ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যায়, মানুষ এখানে অসহায় একটা নির্যাতিত প্রজাতে পরিণত হয়। এবং এখানে ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য প্রাদেশিক সরকার দরকার। আমি প্রসঙ্গটা কেন তুললাম, দেখেন এটা কথা কিন্তু আমাদের বাম নেতাদের মাথা থেকে আসে না, ওনারা নাকি এত পড়াশোনা করেন। এটা এরশাদের মাথা থেকে আসছে। এরশাদ অনেকদিন যাবত কথাটা বলে আসছে। এরশাদ বাংলাদেশে কিছু কিছু নীতি করেছিল, ওষুধ নীতি। আজকে বাংলাদেশ যে পৃথিবীতে এত টাকার ওষুধ রপ্তানি করতে পারে, এটা তার অবদান। এরশাদ উপজেলা করেছিল, অনেক কিছু করেছে। আমার এবং এরশাদের আমলে, এখন আমার মনে হয়, আপনার আগে তো এরশাদের আমলে এরশাদের বিরুদ্ধে আমরাও মিছিল করেছি, এরশাদের আমলে যতটুকু বিরোধী দলের প্রতি নির্যাতন এবং অত্যাচার হতো তার চেয়ে অনেক বেশি শেখ হাসিনা এবং খালেদা জিয়ার আমলে হয়েছে। এবং আমি বিশ্বাস করি আপনি পরিসংখ্যান নিয়ে আপনি দিনের পর দিন আলাপ করতে পারেন। এরশাদের ক্ষমতা আরোহণ নিয়ে আমি কোনো জাস্টিফাই করতে চাচ্ছি না। এই যে দুই নেত্রী আপনি, আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, এরশাদ যদি, আমি শেষ করি, এরশাদ যদি ফ্রি পলিটিক্স করতে পারতো বাংলাদেশে, এরশাদের যদি বয়স থাকতো, এরশাদ যদি মুক্ত মানুষ থাকতো, এরশাদের রাজনীতি একটা সম্ভাবনাময় জায়গা থাকতো। এরশাদ একটা খাঁচায় বন্দি পাখি, এরশাদকে জাস্ট গ্রিপ করে রাখা হয়েছে, তাই কি? হ্যাঁ, ফলে এরশাদ কি করে না করে এটা একটা ফান এবং ফানি, এটা এরশাদ না, এটা এরশাদ জাস্ট খেলা, এরশাদকে দিয়ে খেলাচ্ছে কেউ। এরশাদ সাহেবকে আসলে আসিফ ভাই ঠিক বলেছেন, এরশাদ সাহেবের জেল ভীতি থেকে এরশাদ সাহেব যদি বেরিয়ে আসতে পারতেন, যে জেলে যাওয়ার একটা ভয় তাকে সবসময় তাড়া করে ফেলে। আমি আসিফ ভাইকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনি দুই নেত্রীর সমালোচনা করলেন ভালো, কিন্তু বাংলাদেশের মানুষ ভোটে দাঁড়ালে এই দুই নেত্রীর ভিতরেই থাকছে, এটা 111 সরকারও ফেল করেছে। জি, দুই নেতৃত্ব দুইটা লিগ্যাসি বহন করেন, দুই নেতৃত্ব নিজের ইয়েতে এটা করেন না। আপনাকে বুঝতে হবে, এর সাথে হচ্ছে এককভাবে নেতা হয়েছে, এর সাথে বাবা বা স্বামী বা স্ত্রী বলে কেউ ছিল না, ঠিক আছে? আমাদের দুই নেত্রীর অনেক অবদান আছে, অনেক অ্যাচিভমেন্ট আছে, অনেক কিছু আছে, কিন্তু দুই নেত্রী দুইজন অত্যন্ত জনপ্রিয় লিডারের লিগ্যাসি বহন করেন, অত্যন্ত জনপ্রিয় লিডারের। আপনি একজনকে খুনি বলতে পারেন, স্বৈরশাসক বলতে পারেন, বাকশাল কায়েম করতে বলতে পারেন, বাট এটা তো অস্বীকার করার উপায় নাই। এখনো বিএনপি পিছনে জিয়াউর রহমান সাহেবের এবং আওয়ামী লীগের পিছনে বঙ্গবন্ধুর ছবি লাগাতে হয়, প্রত্যেকটা জায়গায় সেল করতে হয়। এর সাথে সেলটা করতে পারেনি, 1 নাম্বার। 2 নাম্বার প্রবলেম যেটা হয়েছে, এর সাথে একটা মারাত্মক মিস্টেক করেছিল বাংলাদেশে। আপনার তথাকথিত নাগরিক সমাজ আছে,
এই নাগরিক সমাজ খুব বিষাক্ত শ্রেণীর নাগরিক সমাজ, অধিকাংশ লোকজন এরা হচ্ছে, অধিকাংশ নাগরিক সমাজের লিডার যারা আছে এরা হচ্ছে ধান্দাবাজ টাইপের। তো এই ধান্দাবাজদের আওয়ামী লীগ এবং বিএনপি ভালো মতো চিনেছিল, চীনে অনেক ধরনের পদ পদবি দিয়ে তাদের খুশি রেখেছে, অনেক ধরনের ব্যবসা করতে দিয়েছে, অনেক পত্রিকা, ইউনিভার্সিটি, পদক টদক, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় বসাতে পেরেছিল। এরশাদ ওই শ্রেণীটা তৈরি করতে পারে নাই, এটা তার একটা বড় দুর্বলতা ছিল। সেকেন্ড দুর্বলতা ছিল আপনার এরশাদকে দুজনের সম্মিলিত বিরোধিতার মুখোমুখি হতে হয়েছে। এই বিরোধিতা খালেদা জিয়া এবং খালেদা জিয়াকেও যখন মুখোমুখি হতে হচ্ছে, ওনাকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে। অনেকগুলো বৈরী পরিবেশ ছিল। আমি শুধু একটা কথা আপনাকে বলবো, যদি বাংলাদেশে ধরেন একদম মুক্ত রাজনৈতিক পরিবেশ থাকতো এবং এর সাথে যদি বয়সটা একটু কম থাকতো, দেশে যদি মোটামুটি আইনের শাসন থাকতো, এবং উনি যেটা বললো এর সাথে যদি জেল ভীতি, মানে কি আনপ্রেডিক্টেবল জেল ভীতি, এই বাংলাদেশের জেল ভীতি। আওয়ামী লীগ আমলে ৭৩,০০০ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, ৭৩,০০০ কোটি টাকা পাচার হয়েছে গত এক বছরে, না? ৭৩,০০০ কোটি টাকা কারা পাচার করেছে? বিএনপি পাচার করেছে? এটা কি গাধাও বিশ্বাস করবে? একটা দেশে আওয়ামী লীগ ক্ষমতা আছে ৮ বছর যাবত, কারা পাচার করতে পারে? আওয়ামী লীগের লোকজন অথবা তাদের অনুগ্রহ প্রাপ্ত, তাদের সুবিধা প্রাপ্ত লোকজন, নাকি? এটা তো কমন সেন্সের ব্যাপার, ঠিক না? আর বিএনপি যদি পাচার করে ধরেন না কেন? তো আপনি বাংলাদেশে হাওয়া ভবন তো একটা দুর্নীতির প্রতীক নাম ছিল। বাংলাদেশে এখন মানে কয়েক হাজার হাওয়া ভবন আছে, আমার নিজে বিচারে বিশ্বাস করি না। ৭৩,০০০ কোটি টাকা পাচার হবে কেন একটা দেশে, ঠিক না? আর